ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজনদের। আজকে ৮ বছর চলছে, এখন চোখের কান্নাও থেমে গেছে প্রায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ থামেনি। দ্রুত এটার কার্যকরী হয় তাইলে আমরা খুশি। হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক, সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ইনকনভিন্সিং এভিডেন্স, এসবের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া এগুলো সাস্টেনেবল না। কিছু কিছু সাক্ষী 5 জনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে 5 জনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাতে কম সাজা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে কলেজ যাওয়ার পথে বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত, আহত হয়েছেন মা। চালককে গ্রেফতার ও শাস্তির দাবিতে সহপাঠীদের সড়ক অবরোধ। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট। তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুল কাদেরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নেয়ার প্রবণতা চরম পর্যায়ে। সাধারণ মানুষের ভোগান্তি, যাচাই বাছাই না করায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্য কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। সেখানে নিহতের স্বজনরা বলেন, হত্যাকারীদের বিচারের রায় কার্যকর হলেই শান্তি পাবে শহীদদের আত্মা। এছাড়া দিনটিকে শোক দিবস ঘোষণারও দাবি জানান তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডের পর কেটেছে 8 বছর। সময়ের হিসাবে দীর্ঘদিন হলেও এখনো শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25শে ফেব্রুয়ারি এলেই শোকে কাতর মানুষগুলো হাজির হন বনানীর সামরিক কবরস্থানে। এখানেই চিরনিদ্রায় শায়িত পিলখানা ট্র্যাজেডিতে নিহত 57 সেনা কর্মকর্তা। শ্রদ্ধা, ভালোবাসা আর তীব্র আবেগে নিহতদের স্মরণ করেন তাদের স্বজনরা। আজকে 8 বছর চলছে, এখন চোখের কান্নাও থেমে গেছে প্রায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ থামেনি। নিম্ন আদালত থেকে রায় হয়েছে, এখন উচ্চ আদালতের বিচার কার্য চলছে। ইনশাআল্লাহ ওখানকার রায়ও দেশের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী হবে। হলে যদি দ্রুত এটার কার্যকরী হয় তাইলে আমরা খুশি। আমি মনে করি যে এটাকে শোক দিবস হিসাবে পালন করলে হয়তোবা ভবিষ্যতে আর কোনো লোক সাহস করবে না এই অন্যায় কাজ করতে। সকাল 9টায় প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা ও নৌবাহিনী প্রধান এবং সবশেষে বিজেপি মহাপরিচালক নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করেছে। যারা এখনো পলাতক রয়েছে তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন এবং যারা যারা নাকি মৃত্যু ডেথ রেফারেন্সের মামলায় রয়েছেন তাদের সেটাও খুব শীঘ্রই আদালত থেকে ক্লিয়ার হবে এবং তাদেরও শাস্তি কার্যকর হবে। যারা অন্যায় করেছে তাদের ম্যাক্সিমামই ধরা হয়েছে, আর পলাতক যারা তাদের মধ্যে একজন ধরা পড়েছে আপনারা জানেন, আর বাকিগুলোকে আমরা ধরার জন্য সব আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। একজনের সাক্ষ্যের ভিত্তিতে কারো ফাঁসি, কারো যাবজ্জীবন, আবার কেউ বা পেয়েছেন খালাস। পিলখানার বিডিআর হত্যা মামলার আপিল শুনানি শেষ পর্যায়ে এসে রায় নিয়ে দেখা দিয়েছে এমন আইনি বিতর্ক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এসব প্রশ্নে সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার আপিল শুনানি। তবে চলতি বছরই শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্ট।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 8 বছর আগের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 2013 সালে 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। খালাস পান 277 জন। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার কাজ 4 বছরে শেষ হলেও উচ্চ আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আটকে আছে আইনি বিতর্কে। যদিও এরই মধ্যে আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি বিতর্ক যাই থাক, আপিল নিষ্পত্তি হবে এবছরের মধ্যেই। কিছু কিছু সাক্ষী 5 জনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে 5 জনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাতে কম সাজা হয়েছে। এই যে সেন্টেন্স যে আপনার ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, ইনকনভিন্সিং এভিডেন্স, এসবের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া এগুলো সাস্টেনেবল না। এদিকে হত্যা মামলার বিচার শেষ হলেও 8 বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা মামলার বিচার কাজ। ফলে হত্যা মামলায় খালাস পাওয়া অনেক আসামি বিস্ফোরক মামলার আসামি হওয়ায় মুক্তি পাননি 4 বছরেও। এই মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রসিকিউশন থেকে কিংবা আদালতের তরফ থেকে কোনো উদ্যোগ দেখছি না। যদি এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হতো তাহলে যে সমস্ত আসামি হত্যা মামলায় খালাস পেয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলে এই সমস্ত আসামি কিন্তু বাড়ি চলে যেতে পারত। আগামী 2রা এপ্রিল বিডিআর হত্যা মামলার আপিল শুনানি এবং 5ই মার্চ বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কলেজ যাওয়ার পথে রাজধানীর পুরান ঢাকায় বাস চাপায় প্রাণ গেল সাদিয়া হাসান নামে এক মেডিকেল শিক্ষার্থীর। এ সময় আহত হয়েছেন তার মা। এই ঘটনায় বিক্ষুব্ধ তার সহপাঠীরা জনসন রোড অবরোধ করে বাস চালককে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। পুলিশ জানিয়েছে দায়ী বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা। মেয়ের পরীক্ষা থাকায় তাকে নিয়ে শনিবার সকাল 6:45টার দিকে সিএনজিতে ঢাকা ন্যাশনাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন মা। রাজধানীর নয়াবাজার এলাকায় সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে সাদিয়া মাথায় গুরুতর আঘাত পান, আহত হন তিনিও। সাদিয়াকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাদিয়া হাসান আর মাত্র 8 মাস পরেই ডাক্তার হয়ে বেরোতেন। তার মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সহপাঠীরা। লাশ কলেজে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পরে রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় তারা। আমরা এটার অবশ্যই বিচার চাই, এই জন্য আমরা এখানে আসছি। বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা বিচার চাই, ফাঁসি চাই, হত্যাকারীদের ধরে ফাঁসি দিতে হবে। আপনার কথা আমাদের এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বানাবো। দোষীদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের সোর্স এবং আমাদের পুলিশ চতুর্দিকে লাগানো হয়েছে। অচিরে আমরা এই চিহ্নিত করে ব্যবস্থা অচিরে নেব। ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী 2 আসনের এমপি ঘটনার তীব্র নিন্দা জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করার দাবি জানান। এটা পুরো নিয়ন্ত্রণে না আনলে এই মৃত্যুর ঘটনা প্রতিদিন ঘটতেই থাকবে। এই ধরনের আইনগুলো শুধু থাকবে কিন্তু এগুলো প্রয়োগ হবে না, তারা বেপরোয়াভাবে সবকিছু করবে, এটা মেনে নেওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে রোববার থেকে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান শিক্ষক শিক্ষার্থীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে চট্টগ্রামে নর্দমায় পাওয়া ছেলে শিশু 21কে দত্তক নিতে আগ্রহী অনেক মাই। সিদ্ধান্ত হবে আদালতে। সুস্থতার জন্য দ্রুত কোনো অভিভাবকের কাছে হস্তান্তর জরুরি বলছেন চিকিৎসক। রফতানিযোগ্য পণ্যে বৈচিত্র্য এনে তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিট উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে $50 বিলিয়ন রফতানি আয় অর্জনেও ব্যবসায়ীদের পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি এবং এই শিল্পের বর্তমান অবস্থা বিশ্ববাজারে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ আয়োজন করেছে অ্যাপারেল সামিট 2017। শনিবার সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুগেদার ফর এ বেটার টুমোরো প্রতিপাদ্যে এবারের সামিটে দেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি দাতা সংস্থা, বিদেশি ক্রেতা ও শ্রমিক সংগঠন অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশি পণ্যের রপ্তানির বাজার সম্প্রসারণে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। বিশ্বে আমরা যে পোশাক রপ্তানি করি, যে বাজার, এই বাজার আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, আমি আমাদের ব্যবসায়ীদের সেই অনুরোধ করব যে ওই সুনির্দিষ্ট বাজারের মধ্যে আটকে না থেকে নতুন নতুন বাজার যাতে খুঁজে পাওয়া যায়। আমি যেটা মনে করি, যেটাকে আরো উন্নত করতে হলে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কিছু পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। তৈরি পোশাক খাতের উন্নয়নে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিযোগ্য পণ্যেরও বৈচিত্র্য নিয়ে আসতে হবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের পণ্যের যে রপ্তানি পণ্য, এই রপ্তানি পণ্যে আরো বৈচিত্র্য আনতে হবে। আরো কত ধরনের, শুধু একটা উপর নির্ভরশীল থাকলে হবে না। নতুন নতুন আইটেম, কোথায় কি ধরনের বাজার, আমাদের ব্যবসায়ী মহলকে সেটাও খুঁজে বের করতে হবে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েও সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের অধীনেই 2019 সালের নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপের অপরিহার্যতা শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এছাড়া নির্বাচন নিয়ে যে কোনো সংলাপ বা আলোচনার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। তারা ভুল করে হয় তারা ক্ষমতায় যেতেন, নইলে বড় বিরোধী দলে থাকতেন। সুতরাং এই ভুলটা আমার কেন জানি মনে হয় এইবার এই ভুল বিএনপি আর করবে না। নিজে মনে করি যে বিএনপির উচিত হবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হলেও উচ্চ আদালতে আপিলের মাধ্যমে জামিন নিয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনোই দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ আহমেদ। যদি এই মিথ্যা মামলা থেকে সাজা দেওয়া হয়, যখন আমরা আপিলটা ফাইল করব, ফাইল করার পরেই আপিলটা গৃহীত হবে, তার সাথে সাথে আমরা জামিনের দরখাস্ত করব এবং নিচের আদালতের রায় যদি তার বিরুদ্ধেও থাকে আর তার আপিল যদি হাইকোর্টে পেন্ডিং থাকে, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং তার দল এবং তার জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুপুরে পুলিশি নিরাপত্তায় তাকে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের আদালতে নেওয়া হয়। বেলা 2টা থেকে জবানবন্দি দেন আব্দুল কাদের। এই মামলায় 10 দিনের রিমান্ডে ছিলেন তিনি। এমপি লিটন হত্যা মামলায় গত মঙ্গলবার বিকেলে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়ার পর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 31 ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। চট্টগ্রামে নর্দমায় পাওয়া নবজাতক 21কে সন্তান হিসেবে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন মা। কাল তারা আবেদন করবেন এবং আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এদিকে শিশুটির সুস্থতার কথা চিন্তা করে চিকিৎসকরা বলছেন দ্রুতই শিশুটিকে কোন অভিভাবকের কাছে হস্তান্তর প্রয়োজন। চট্টগ্রাম থেকে কমলদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশু 21কে উদ্ধারের খবর জানার পর থেকেই তাকে এক নজর দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজের নবজাতক বিভাগে ভিড় করছেন উৎসুক জনতা। উৎসাহ দেখাচ্ছে তার লালন পালনের। এরই মধ্যে শতাধিক দম্পতি ছেলে শিশু 21কে দত্তক নিতে ফোন করেছেন। রোববার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে বিজ্ঞ আদালতে অনেক মাই কিন্তু আবেদন করেছেন। আদালতের পরবর্তী নির্দেশেই কার কাছে যাবে এই বাচ্চাটা সেটা আদালতেই সিদ্ধান্ত দেবেন।
এদিকে শিশু 21-এর সুস্থতা এবং নিরাপত্তাজনিত কারণে হাসপাতালে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাচ্চাটা আছে মোটামুটি ভালোই আছে বলা যায়, এখানে রাখাটাই হলো সমস্যা, যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা উপযুক্ত কোনো কেয়ারটেকার্স অথবা গার্জিয়ানের কাছে ফেরত দেওয়া, এটাই হলো উদ্দেশ্য, কারণ এখানে থাকলে বাচ্চা ইনফেক্টেড হয়ে যেতে পারে। গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নগরীর কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন চার্লস দ্য অ্যাফেয়ার্স। পাসপোর্ট ভেরিফিকেশনের নামে পুলিশের ঘুষ নেয়ার প্রবণতা চরম পর্যায়ে পৌঁছেছে। এ অভিযোগ ভুক্তভোগীদের। সঠিক যাচাই বাছাই না করেই অর্থের বিনিময়ে দেয়া হচ্ছে পুলিশ রিপোর্ট। এতে অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীরাও পেয়ে যাচ্ছেন পাসপোর্ট, আবার ভোগান্তির শিকার হচ্ছেন নিরীহ অনেক মানুষ। পুলিশের এই ধরনের কর্মকাণ্ডে সন্ত্রাস, জঙ্গিবাদী ও অপরাধীরা দেশ ছাড়ার সুযোগ পাচ্ছে বলে মত অপরাধ বিশ্লেষকদের। খলিলুর রহমানের তোলা ছবিতে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বিদেশ গমন ইচ্ছুক প্রত্যেকেরই অপরিহার্যভাবে প্রয়োজন পাসপোর্টের। প্রথমবার পাসপোর্ট করাতে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা ও পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর আর কোথাও কোনো টাকা না দেওয়ার কথা থাকলেও কিছু তদন্তকারী পুলিশকে টাকা না দিলে হচ্ছে না ভেরিফিকেশন। ক্ষেত্র বিশেষে 1000 থেকে 4000 টাকাও হাঁকছেন কোনো কোনো পুলিশ কর্মকর্তা। পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে টাকা লাগে কিনা মুঠোফোনে এমন প্রশ্নের জবাবে অফিস খরচ সহ ভিত্তিহীন বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করলেন একজন তদন্ত কর্মকর্তা। পাসপোর্টের ভেরিফিকেশনে কি কোনো টাকা পয়সা লাগে নাকি? অফিসিয়াল খরচ আছে, কথাটা বুঝতে পারছেন? এটা সবার জন্য লাগে। মনে করেন যে যারা তারাও কিন্তু একটা খরচ দেওয়া যায়, এটা একটা স্বাভাবিক জিনিস। এখন তো এই যে 500-1000 টাকা, এটা তো নাথিং। পাসপোর্ট হাতে পাওয়া অনেক সাধারণ মানুষও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তাকে টাকা দেওয়ার কথা। 4 জন কিছু টাকা দেওয়া হয়েছে আর কি, 1000 টাকা। পুলিশের কাছে যখন গিয়েছিলাম প্রায় আমাদের জনপ্রতি 1000 টাকা করে দেওয়া লেগেছে। তা আমরা বলেছিলাম যে স্যার কিছু কম, তো বলছে এটা আমাদের খরচ হিসাবে দিতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর পুলিশের এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে বলে মত অপরাধ বিশ্লেষকদের। পুলিশ নিজেই যদি রক্ষক হয়ে ভক্ষক হয়, তাহলে অপরাধীরা তো তার কাজ করতে তার কোনো বেগ পেতে পাবে না। পুলিশ নিজেই এর সাথে সম্পৃক্ত হয়, এটা তো অন্যায় কাজে উৎসাহ দেওয়ার মতো ঘটনা। সমস্যা সমাধানে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসবির ক্লিয়ারেন্সটা যাতে অনলাইনে পারা যায় কিনা সেগুলো আমরা দেখছি। আর আমাদের যেখানেই যেটা আমাদের প্রবলেম আসছে কিংবা আমাদের অভিযোগ আসছে কিংবা কেউ অভিযোগ করছে, সেগুলো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে কোনো সময় পাসপোর্ট বাতিল করার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নেই, কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় অথবা সঠিক অনুসন্ধান না করে অযোগ্য কাউকে পাসপোর্ট প্রদান করা দুটোই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। জনগণকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে সেফ ফুড অথরিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সক্ষম হয়েছে। সকালে কেরানীগঞ্জের শাক্তায় প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2017 উপলক্ষে উন্নতমানের বাছুর প্রদর্শনীতে বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জনগণের যে সাংবিধানিক অধিকার খাদ্য নিরাপত্তা প্রাপ্তির, সেটাকে নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজ করছেন এখন। সেই নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা দেওয়ার জন্যই সেফ ফুড অ্যাক্ট হয়েছে, সেফ ফুড অথরিটি হয়েছে, এবং সেফ ফুড অথরিটির যে বিরাট কর্মযজ্ঞ 18টি মন্ত্রণালয় নিয়ে, তার একজন অংশীদার হচ্ছে এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই প্রজনীর মাধ্যমে যদি আমরা শিল্পটাকে এইটাকে যদি বাড়াতে পারি, আধুনিক পদ্ধতির মধ্যে যে পদক্ষেপটা নিয়েছেন, আপনাদেরকে যেভাবে শিক্ষা দেন এই সপ্তাহে, তাহলে কিন্তু আমাদের এই শিল্পটা আরো বেশি প্রসার লাভ করবে। বাংলাদেশে আমরা দুধ পাবো এবং মাংস, উন্নত মানের মাংস আমরা পাবো। রাজধানীর ইসলামবাগের বেড়িবাঁধ এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ।
দর্শক, আপনারা ঠিক যেমনটি জানেন যে আজকে বিকাল 4টা থেকে 4:30টার দিকে কিন্তু এই ইসলামবাগের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আসলে যতটুকু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলা হয়েছে, তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে তারা খবর পেয়ে আসলে এখানে পৌঁছান এবং 12টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আসলে 5:30টার দিকে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই মুহূর্তে এখানে ডাম্পিং এর কাজ চলছে। তারা যেটি আমাদেরকে বলেছেন যে প্রাথমিক অবস্থায় তারা কিন্তু এখনো আসলে নির্ণয় করতে পারেনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো তারা আমাদেরকে যে জানিয়েছেন যে এখানে বেশ কিছু বিল্ডিং রয়েছে এবং দোকানপাট রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে এখানকার দোকানপাটগুলি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়ির কথা বা বিল্ডিং এর কথাগুলো তারা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে তারা তাড়াতাড়ি চলে আসার কারণে এবং তাদের তৎপরতার কারণে কিন্তু বাসার ভিতরে আগুনটি যেতে পারেনি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকে বা কোনো সূত্র থেকে কিন্তু আসলে কোনো হতাহতের তথ্য পাইনি। এই মুহূর্তে এখানে ফায়ার সার্ভিসের লোকজন আসলে যেখানেই তারা আগুন দেখছে বা কেউ বলছে যে ধোঁয়া উঠছে সেখানে কিন্তু তারা পানি দিয়ে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দোকানের ভিতরে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু আসলে পানি দিচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি কথা আমাদেরকে যেটি বলা হয়েছে যে এখানে আসলে কিছু কেমিক্যালের দোকান এবং আসলে পলিথিন এবং অন্যান্য দ্রব্যাদির দোকান থাকার কারণে কিন্তু আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বেশ কয়েকটি দোকানে এবং পরবর্তীতে কিন্তু বেশ কিছু বিল্ডিংয়েও কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে। আর আরেকটি কথা আমাদেরকে এখানকার স্থানীয় জানিয়েছেন যে আসলে এখানে যারা দোকানপাট রয়েছে বা বাসা রয়েছে সবাই কিন্তু আসলে নিম্নবিত্ত পরিবারে। তো এখনো এই মুহূর্তে পরিস্থিতি যেটি হয়েছে তারা আসলে এই সহায় সম্বল হারিয়ে আসলে পুরোপুরি নিঃস্ব অবস্থার মধ্যে রয়েছেন। এখানে বেশিরভাগই কিন্তু দোকানপাট যেগুলি রয়েছে সেগুলো কিন্তু পলিথিন এবং কেমিক্যাল জাতীয়, যার কারণে খুব অল্প সময়ের আগুনেই কিন্তু এই দোকানগুলো পুরো আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া কিন্তু বাসার ভিতরে আগুন না যাওয়ার কারণে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি এবং স্থানীয়রা যেটি আমাদেরকে বলছেন তারা আসলে যখনই দেখতে পেলেন যে আগুনটি আসলে বাড়ি বা বিল্ডিং এর দিকে ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু তারা সেখানকার যারা বাসিন্দা ছিল তাদেরকে আসলে স্থানীয়দের সাহায্যে নিয়ে এসেছে। আর আপনারা জানেন যে আসলে বিকেলের পরে বিকেল পর থেকে কাজ করছে। তো কিছুক্ষণ এখানকার যে আশেপাশের যে ইলেকট্রনিক লাইনগুলি ছিল সেই লাইনগুলি কিন্তু আসলে ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আসলে রাতে কিন্তু কাজ করতে কিছুটা সমস্যা হয়েছিল। তো অল্প কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এখন কিন্তু আমার কাজে গতি ফিরে আসছে। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আসলে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে ফায়ার সার্ভিস এখানে কাজ চালিয়ে যাবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পর্যাপ্ত ইউনিট এখানে রয়েছে, পর্যাপ্ত ব্যবস্থা এখানে রয়েছে, পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে, কোনো ধরনের তারা কোনো সমস্যা নেই। তারা বলছেন যে হয়তোবা তারা অল্প কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে দিতে পারবেন। এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে যে অবস্থা রয়েছে আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল আসলে আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ খবর। রাজধানীর লালবাগে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পথচারী সহ 8 জন দগ্ধ হয়েছেন। সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, কি তথ্য আছে আপনার কাছে? জাফর, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে রাজধানী লালবাগের যেই মিষ্টির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঠিক সেই দোকানের সামনেই। আপনাকে একটু বলে রাখি জাফর, সেটি হচ্ছে যে আজকে ঠিক বিকেল 4টা থেকে 4:30 নাগাদ লালবাগের যে এই মিষ্টির দোকান, একটি মিষ্টির দোকানে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে বলছিলেন যে মূলত এখানে 4টা থেকে 4:30টার মধ্যে 2 থেকে 3টি বিস্ফোরণের শব্দ এখানকার স্থানীয় মানুষজন পায় এবং সাথে সাথে দোকানের যে সামনের অংশ, যে কাঁচের অংশ ছিল সেই কাঁচের অংশটি কিন্তু আসলে ভেঙে পড়ে এবং ভেঙে গিয়ে ঠিক উল্টো পাশে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ ছিল, সেই এটিএম বুথের মধ্যে ঢুকে যায় এবং এটিএম বুথও সামনের যে অংশ এটিএম বুথে, সেই এটিএম বুথের সামনের অংশটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে বলে রাখি এই ঘটনায় কিন্তু মোট 7 জন আহত হয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি সেটি হচ্ছে এই মিষ্টির দোকানের 2 জন কর্মচারী রয়েছেন, 2 জন কর্মচারী এবং পথচারী রয়েছেন আরো 5 জন, সব মিলিয়ে 7 জন আসলে এই ঘটনায় আহত হয়েছেন। তো ডিএমপির পক্ষ থেকে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিএমপির পক্ষ থেকে বোম ডিসপোজাল যে ইউনিট, সেই ইউনিট এখানে এসেছে। তারা এখানে বিষয়টি আসলে খতিয়ে দেখছেন। তারা আসলে আমাদেরকে বিস্তারিত পরে জানাবেন, ব্রিফ করবেন, তারপরে আপনাদেরকে আমরা খুব নির্দিষ্টভাবে বলতে পারবো যে আসলে এখানকার ঘটনাটি আসলে কি ঘটেছিল। তো জাফর, লালবাগ থেকে এই ছিল আমার হাতে সবশেষ খবর। দর্শক, রাজধানী লালবাগের একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। দেশের বাইরের খবর। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম জানায়, অজ্ঞাত পরিচয় কয়েকজন বন্দুকধারী গুলি চালালে 3টি বুলেট দূতাবাসের দেয়ালে লাগে। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মোজাম্মেল হক সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অল্পের জন্য বেঁচে যান তিনি। টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি ফিট বলে দাবি করেছেন মুস্তাফিজুর রহমান। গেল কয়েকটি সিরিজে ইনজুরি বেশ ভোগালেও এখন তিনি পুরনো ছন্দ ফিরে পেয়েছেন বলেও দাবি করেছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে কিংবা টি-20-তে সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে দলে ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও জানান মুস্তাফিজ। আজ দলের অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি। একটা বিসিএল ম্যাচ খেলছি, ওখানে ভালো দিছে, আমার সবকিছু ভালো। ওখানে তো জোরে করার চেষ্টা করছি আর সুইং করানো, যে আমার যে কাটার কিংবা সোলার যেটা আছে ওটা তো 4 ডে ম্যাচে তো এফেক্টিভ হয় না। এই জন্য এমনি এটা ভালো জায়গায় আর রিজমটার জন্য ভালো থাকে সেই হিসাবে বলি। টেস্টার এটা দিছে, জানি না ওয়ানডে টি-20-তে আছে কিনা। আর যদি 3 ফরম্যাটে যদি থাকতে পারি তাহলে চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা সদস্যদের স্মরণ। হত্যা মামলার রায় নিয়ে আইনি বিতর্ক। সুরাহা না হওয়া পর্যন্ত শেষ হচ্ছে না আপিল শুনানি। রাজধানীতে কলেজ যাওয়ার পথে বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত, আহত হয়েছেন মা। চালককে গ্রেফতার ও শাস্তির দাবিতে সহপাঠীদের সড়ক অবরোধ। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট। তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুল কাদেরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নেয়ার প্রবণতা চরম পর্যায়ে, সাধারণ মানুষের ভোগান্তি। যাচাই বাছাই না করায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।